আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আসসালাম। সবাই ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। সবাই লেখাপড়া কেমন চলছে? পড়াশোনা কেমন হচ্ছে? লেখাপড়া কেমন করছো? আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, হচ্ছে সে ভালো লেখাপড়া করছে। আতিফার কি অবস্থা? আতিফা ভালো লেখাপড়া করছো? আতিফা জি স্যার। ঠিক আছে। এখানে সবাই তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়েছে সবাই? জি স্যার, আমি হয়েছি। আচ্ছা, ঠিক আছে। সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে, নিয়মিত ক্লাস করবে। আহ, সবাই সিরিয়াসলি পড়াশোনা করবে। দেখতে পাচ্ছ সময় কিন্তু চলে যাচ্ছে, তোমাদের দেখতে দেখতে দেখো অগাস্ট মাস হয়ে গেছে, অর্থাৎ আমাদের এই বছরটা কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো একটা বছরে অনেক কিছু শেখার আছে, জানার আছে, বোঝার আছে। তো সেজন্য সবাই বাসায় সিরিয়াসলি পড়াশোনা করবে, বিশেষ করে ইংলিশের ক্ষেত্রে ইংলিশ ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারি গুলো সবাই ভালো করে মুখস্থ করবে। প্যাসেজের শেষে কিন্তু আমাদের বাংলা অর্থ এবং শব্দার্থ দেওয়া থাকে। এই মডেল কোশ্চেন যেগুলো আছে, মডেল কোশ্চেন গুলো অবশ্যই রিভিশন দিবে, যে মডেল কোশ্চেন গুলো প্র্যাকটিস করেছো। এছাড়া যে বোর্ড কোশ্চেন আছে, বোর্ড কোশ্চেন গুলো কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে, এবং বোর্ড কোশ্চেন থেকেই কিন্তু আলোচনা করছি। তো আজকেও একটা বোর্ড কোশ্চেন আলোচনা করব। তার আগে গত ক্লাসে যে বোর্ড কোশ্চেনটা আলোচনা হচ্ছিল, সেটা বোধহয় আলোচনা বাকি আছে। হ্যাঁ, সবাই খাতা কলম নাও, খাতা কলম না, বোর্ড কোশ্চেনটা দেখো। আমাদের এই মডেল কোশ্চেন বইয়ের শেষে কিন্তু বোর্ড কোশ্চেন গুলো দেওয়া আছে। তো খুব সম্ভবত 495 পেজ দেখো। আসসালামু হ্যাঁ, হ্যাঁ, ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম স্যার আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, আল্লাহর রহমতে স্যার ভালো আছি। আজকে স্যার আপনি কেমন আছেন? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছি। হ্যাঁ, জিতু ভালো আছো? জিতু আজকে পেজ ইয়েস স্যার, ভালো আছি। 495 এর কোয়েশ্চেন সি পর্যন্ত পড়ানো হয়েছে। আচ্ছা, আচ্ছা, বাহ। তো দেখা যাচ্ছে যে গিয়াসুদ্দিন, সে যথেষ্ট। হ্যাঁ, গিয়াসুদ্দিন, তোমার নামটা কি? তোমার নামটা সঠিকভাবে লেখো। সে বেশ সচেতন, যথেষ্ট সিরিয়াস। দেখো গত স্যার ক্লাসে কত আপনি পর্যন্ত হয়েছে সে বুঝতে স্যার পেরেছে। হ্যাঁ, বলো। স্যার আপনি কোয়েশ্চেন নাম্বার সি পর্যন্ত করে চলে গিয়েছিলেন। আচ্ছা, আচ্ছা। স্যারেরা জান্নাতে খুব ভালো, দেখতে পাচ্ছ কত সিরিয়াস আর কি। ঠিক আছে, তোমরা যেটা বলছিলাম, তুমি কিন্তু অবশ্যই ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারি গুলো সবসময় পড়ে রাখবে, মুখস্থ করে রাখবে। এটা কিন্তু তোমাদের যে মডেল কোশ্চেন গুলো আছে, সেই মডেল কোশ্চেন গুলো আমাদের এই যে শেষে, প্যাসেজের শেষে কিন্তু এই যে ভোকাবুলারি বা শব্দ ভান্ডার নামে লেখা আছে। ভোকাবুলারি মানে শব্দ বা শব্দ ভান্ডার, যেটাই বলো। তো এই ওয়ার্ড মিনিং গুলো কিন্তু প্যাসেজের শেষে আমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। তুমি যথেষ্ট সিরিয়াস আছো, সেই জন্যই বলছি, খালি মডেল কোশ্চেন প্র্যাকটিস করলে হবে না। যে মডেল কোশ্চেন যে প্র্যাকটিস করছো, তার শেষে যে আমাদের যে ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারি আছে প্রতিটা প্যাসেজের শেষে, সেগুলো কিন্তু প্রত্যেকটা মুখস্থ থাকতে হবে। প্রত্যেকটা মুখস্থ করতে হবে, প্রত্যেকটা কিন্তু মুখস্থ থাকতে হবে। হ্যাঁ, তোমরা ওই মডেল কোশ্চেন গুলো প্যাসেজের শেষে শব্দার্থ পড়ো তোমরা? বাসায় মুখস্থ করো শব্দার্থ, ভোকাবুলারি? জি স্যার, আমি করি। ঠিক আছে, খুব জি ভালো। স্যার, আমিও আপনারা করি। বলেছে, হ্যাঁ, স্যারেরা জান্নাত বলেছে। একটা বিষয় মনে রাখবে, যে তোমার এই যে মডেল কোশ্চেন বই কিংবা ইংলিশ ফর টুডে বইয়ের একটা শব্দ যেন বাদ না যায়। একটা শব্দ যেন বাদ না থাকে যে স্যার আমি অর্থ মুখস্থ করি নাই বা শব্দার্থ পারি না। এরকম যেন একটা শব্দ যেন বাদ না থাকে। যদি বাদ থাকে, তাহলে এরপরে কিন্তু যে ক্লাস 5 এর পরে কিন্তু ক্লাস 6 এ যাচ্ছ, আর মাত্র 3-4 মাস আছে। তো ক্লাস 6 এ কিন্তু হাই স্কুল লেভেল। তো যেহেতু হাই স্কুল লেভেল, বুঝতেই পারছো, এখানে ভোকাবুলারি বা ওয়ার্ড কিন্তু আরো বেশি জানতে হবে, অনেক বেশি জানতে হবে। তো সেক্ষেত্রে নতুন ভোকাবুলারি শিখবে না, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যা শেখার কথা ছিল সেই শব্দের অর্থ শিখবে, তখন কিন্তু সমস্যা পড়বে। এই জন্যই বলছি যে শব্দের অর্থ বা ভোকাবুলারি গুলো আমাদের
এই মডেল কোশ্চেন বইয়ের যে প্যাসেজের শেষে যে ভোকাবুলারি বা শব্দার্থ বা শব্দ ভান্ডার নামে লেখা আছে, প্রত্যেকটা শব্দের অর্থ মুখস্থ করতে হবে, প্রত্যেকটা শব্দের অর্থ আমাদের জানতে হবে। তাহলেই তোমার ইংরেজি শেখাটা মানে ক্লাস 5 এ ইংরেজি শেখাটা তোমার সবচেয়ে ভালো হয়েছে, সবচেয়ে সার্থক হয়েছে এটা বোঝা যাবে। আবারও বলছি, সবাই মডেল কোশ্চেনের শেষে যে ভোকাবুলারি বা শব্দের অর্থ আছে এটা সবাই মুখস্থ করবে। আমি কিন্তু যে একটা জিজ্ঞেস করবো বিভিন্ন মডেল কোশ্চেন থেকে শব্দের অর্থ দেখে দেখে জিজ্ঞেস করবো যে এই শব্দের অর্থটা কি হবে তোমরা বলো। আচ্ছা, এখন আমাদের বোর্ড কোশ্চেন আলোচনা করছিলাম, একটু উপস্থিতি দেখে নিই। এখানে আমি সহ প্রায় 29 জন আছে আর 3 জন জয়েন করছে। ক্লাসটা রেকর্ড হচ্ছে তোমার ফেসবুক গ্রুপে, ক্লাস 5 এর ফেসবুক গ্রুপে আগের ক্লাসগুলো রেকর্ডেড ক্লাসগুলো আমি দিয়েছি। এই ক্লাসটাও রেকর্ড হচ্ছে, এই ক্লাসটাও যাবে। তো সুতরাং আমার ক্লাসটা অবশ্যই রিভিশন করবে, কারণ কি বিষয়ে আলোচনা করেছি, কি বোর্ড কোশ্চেন করিয়েছি বা কি আইটেম করিয়েছি সেটা দেখে দেখে পরে তুমি সিডব্লিউ খাতা লিখতে পারো। আসলে আলোচনার সময় একই সাথে লেখাটা মাঝে মাঝে কঠিন হয়, সেই জন্য আমার ক্লাসটা রেকর্ডেড ক্লাস, সেটা তোমার ক্লাস 5 এর ফেসবুক গ্রুপেও দেওয়া আছে। তো ক্লাসটা তুমি দেখে তুমি তখন রিভিশন করে তুমি তোমার সিডব্লিউ খাতায় যা যা করিয়েছি তোমার সিডব্লিউ খাতায় সেটা লিখে নেবে। আচ্ছা, আমি এখন এই যে স্ক্রিন শেয়ারিং করছি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেছি, দেখা যাচ্ছে নাকি দেখো তো? জি জি স্যার। স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা জি স্যার। স্যার আচ্ছা, ঠিক আছে, জান্নাতুল ফেরদৌস বলেছে দেখা যাচ্ছে, হ্যাঁ অন্যরাও বলেছে দেখা যাচ্ছে। তো এখানে তোমরা সিডব্লিউ খাতা নয়, সিডব্লিউ খাতায় শুধু এটা লিখে রাখো, সেটা হচ্ছে যে আমাদের পিইসি বোর্ড কোশ্চেন 2018 সালের বোর্ড কোশ্চেন, যেটা সেট কোড হচ্ছে 219, অর্থাৎ 219 নাম্বার কোডের এই বোর্ড কোশ্চেনটা আমরা করছি। এটা তোমাদের মডেল কোশ্চেন বইও আছে, মডেল কোশ্চেন বইও দেখতে পাচ্ছ, আবার এখানে স্ক্রিন শেয়ারিং করেছি, এখান থেকেও দেখতে পারো। এটা 495 পেজে আছে, তোমাদের মডেল কোশ্চেন বইয়ের 495 পেজে আছে। হ্যাঁ, সবাই পেয়েছো? প্রশ্নটা পেয়েছো সবাই? জি স্যার। আচ্ছা, আপনি বলেছে হ্যাঁ প্রশ্নটা পেয়েছে। আচ্ছা, এখন এখানে আমাদের এই যে সীমা ইজ অ্যাট হোম টুডে, এটার প্যাসেজটা তো বাংলা অর্থ সহ আলোচনা করেছি। এই 1 নম্বর ম্যাচিং টেবিল আর এই যে ট্রু ফলস তো বোধহয় হয়ে গেছে। জি স্যার, হয়ে গিয়েছে। কোশ্চেন আনসার জি স্যার, হয়েছে। হ্যাঁ, কোশ্চেন আনসার কি মানে কত পর্যন্ত? সি পর্যন্ত স্যার হয়েছে? সি পর্যন্ত পর্যন্ত করিয়েছিলেন। হয়েছে, আজকে 2 থেকে স্যার সি পর্যন্ত করিয়েছে। আচ্ছা, তো মনে বলছে ঠিক আছে সি পর্যন্ত। সবাই তার আগে একটু ওই যে তোমাদের যে এইচপি ছিল, এইচপিটা করেছো? এই যে রাইট এ শর্ট কম্পোজিশন এবং জি হোয়াটসঅ্যাপে স্যার, আজকাল স্যার। জি স্যার করেছি। সবাইকে মুখস্থ করে না দেখে লিখেছো? জি স্যার। জি ঠিক স্যার। আছে। একটা বিষয় মনে রাখবে, যে একটা কথা বলি, যেমন একটা কথা সবসময় বলি, স্টাডি মেক্স এ ম্যান পারফেক্ট। এগুলো হচ্ছে প্রবাদ বাক্য, প্রভার্বস। প্রবাদ বাক্যগুলো আমাদের 100% আমাদের জীবনে ফলো করতে হবে, মানতে হবে। আরেকটা হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অর্থ হলো সততাই শ্রেষ্ঠ পন্থা। অর্থাৎ জীবনে আমাদের অনেক পদ্ধতি বা পন্থাই আমরা নিতে পারি, কিন্তু সর্বশ্রেষ্ঠ পন্থা হলো সততা বা অনেস্টির যে রাস্তাটা, অনেস্টির পথে বা সততার পথে আমাদের চলতে হবে। সেই জন্য আমি তোমাকে বললাম যে তুমি কম্পোজিশনটা মুখস্থ করে না দেখে লিখবে। এখন যদি এটা নকল করো বা কপি করো কিংবা দেখে দেখে লেখো, তাহলে এটা কিন্তু অনেস্টি হলো না, এটা ডিসঅনেস্টি হয়েছে, অসততা হয়েছে। আর এই অসততার কারণে কিন্তু তুমি তোমার এই বাস্তব জীবনে শাস্তি পাবে। তো শাস্তিটা হলো যে তোমার নকল করার ইচ্ছা বা নকল করার চেষ্টা এটা আরো বেড়ে যাবে, এবং নকল করতে করতে এমন অবস্থা হবে যে পরীক্ষার সময়ও তুমি নিজে কিছু পারবে না, ডানে বামে সামনে পিছনে সবারটা দেখে দেখে নকল করবে। আর ভবিষ্যতে তো তোমার যখন মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে কিংবা চাকরির লিখিত পরীক্ষা হবে, তখনও তুমি নকল করতে যাবে এবং সেখানে নকল করে ধরা খেয়ে দেখবে যে তুমি এক্সপেল হয়ে গেছো, বহিষ্কার হয়ে গেছো। এটা হলো তোমার ডিসঅনেস্টি বা অসততার শাস্তি। এই জন্য বললাম, বাস্তব জীবনে অনেস্টি বা সততা দিয়ে আমাদের কাজ করতে হবে, সৎভাবে আমাদের কাজ করতে হবে।
এবং সততার মধ্যেই তোমারও উপকার হবে, তোমার পরিবারের উপকার হবে, তোমার সমাজ, দেশ এবং বিশ্বের উপকার হবে। তো সুতরাং অনেস্টি বা সততা দিয়ে তোমার শিক্ষা জীবন, ভবিষ্যতে চাকরি বা ব্যবসা জীবন সবগুলো যেন অনেস্টি বা সততা যেন থাকে, এই অনেস্টিটা যেন থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবে। হ্যাঁ, আমার কথা বোঝা যাচ্ছে? আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা। জি জি স্যার। হ্যাঁ, আমি চেষ্টা করি আমার ক্লাসের মাধ্যমে আমার বাস্তব জীবনের যে নিয়ম কানুন গুলো, যে বাস্তব জীবনে, হ্যাঁ ঠিক আছে, বাস্তব জীবনের যে নিয়ম কানুন গুলো আমি মানি, আমি মেনে চলি, সেই নিয়মগুলোই আমি আমার ছাত্রছাত্রীদের সাথে আলোচনা করি যে অন্তত এই কয়টা নিয়ম তো আমাদের মেনে চলতে হবে। যেমন তোমাদের আমি আগে বলেছি, আবারও বলছি, স্টাডি মেক্স এ ম্যান পারফেক্ট। স্টাডি বা লেখাপড়া চালিয়ে যেতে হবে। আমি এখন নিজেও পার্সোনালি এখনো স্টাডি করি, ইংলিশ ভোকাবুলারি, ইংলিশ ওয়ার্ড মিনিং গুলো রিভিশন দেই, নোট করি। এছাড়াও গ্রামাটিক্যাল রুলস, গ্রামাটিক্যাল নিয়ম কানুন গুলো রিভিশন দেই, নোট করি। তো সুতরাং স্টাডি বা পড়াশোনা জীবনের শেষ দিন পর্যন্ত স্টাডি বা লেখাপড়া চলবে। তো সুতরাং এখানে আমাদের স্টাডি করবো না, লেখাপড়া করবো না, এরকম ইচ্ছা, মন মানসিকতা বা চিন্তা ভাবনা যেন কখনোই যেন না আসে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন কোশ্চেন অ্যান্সারের ব্যাপারে, হ্যাঁ বলো, কিছু বলবে? হ্যাঁ বলো, কি বলবে? স্যার বলবো, হ্যাঁ বলো। আমি ইউটিউবে আপনার পেজ সার্চ দিয়েছিলাম, আমি পাইনি। হ্যাঁ, এখানে তো তোমাদের তোমাদের তো এখানে এই যে তোমাদের ক্লাস 5 এর যে ফেসবুক গ্রুপ, সেই ফেসবুক গ্রুপেই তো ক্লাসের লিংকটা দেওয়া আছে। ওই লিংকে ক্লিক করলেই তুমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে, ওখান থেকে আগের ক্লাসগুলো দেখতে পাবে। ঠিক আছে, এটা তো আমার এই যে ইংলিশ টিভি রেজা স্যার নামে সার্চ দিলেই তুমি গুগল সার্চ কিংবা ইউটিউব চ্যানেল সার্চ দিলেই পাবে। ইউটিউবে সার্চ দিলেই পাবে ইংলিশ টিভি রেজা স্যার নামে সার্চ দিলেই পাবে। আচ্ছা, এখন এখানে আমাদের যে কোশ্চেন অ্যান্সারের ব্যাপারে আগেও বলেছি, যে কোশ্চেন অ্যান্সার গুলোর ব্যাপারে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। একটা কথা বলি যে অনেকের মধ্যেই দেখি যে এই কোশ্চেন অ্যান্সার লিখবো, এই কোনো মতে একটু লিখে দিই। কোনো মতে লিখে দিলে কোশ্চেন অ্যান্সার হবে না, এবং তোমাদের কিন্তু 80% ছাত্রছাত্রী কিন্তু কোশ্চেন অ্যান্সার লেখা হয় না। এই কারণে দেখা যায় যে অনেকে কেউ 0 পায়, কেউ 1, 2, 3 পায়। কিন্তু কোশ্চেন অ্যান্সারে ফুল মার্কস পেতে হবে, একদম 100% ফুল মার্কস পেতে হবে। তো সেটা পাওয়ার জন্য আমাদের ওই যে 3টা নিয়মের কথা বলেছি, সেই 3টা নিয়ম কিন্তু অবশ্যই মানতে হবে। 1 নম্বর নিয়মটা ছিল প্রশ্নের সাবজেক্ট এবং ভার্বকে ব্যবহার করে উত্তর লেখা শুরু করতে হবে। দ্বিতীয় নিয়মটা হচ্ছে আমাদের অবশ্যই টেন্সটা ঠিক থাকতে হবে। প্রশ্নটা যে টেন্সে হবে, উত্তরটা যেন সেই টেন্সে হয়। প্রশ্নটা প্রেজেন্ট টেন্সে করলে উত্তরটা প্রেজেন্ট টেন্সে হবে। আর প্রশ্নটা পাস্ট টেন্স হলে উত্তরটা অবশ্যই পাস্ট টেন্সেই লিখতে হবে। আর 3 নম্বরটা হচ্ছে, এটা তোমাদের আস্তে আস্তে আরো বড় ক্লাসে যাবে, বর্তমানে 5 আছো, 6, 7, 8 বা 9, 10 এ বা কলেজ যখন যাবে, হ্যাঁ একটু সাউন্ডটা অফ রাখো, ওই যে মাইক্রোফোনটা, হ্যাঁ মাইক্রোফোনটা অফ রাখো, ওই যে হ্যাঁ গিয়াসউদ্দিন, হ্যাঁ একটু ক্লাসটা রেকর্ড হচ্ছে তো, একটু সাউন্ডটা অফ রাখো, মাইক্রোফোনটা অফ রাখো, সাউন্ডটা একটু অফ রাখো। আচ্ছা, তো এখন এই আমাদের যে এইচপিটা কি থাকবে? এইচপি হচ্ছে আমরা যে বোর্ড কোশ্চেনটা করছি, এই বোর্ড কোশ্চেনের এই যে এখানে দেখতে পাচ্ছ আমাদের যে আইটেমটা আছে, এই যে 9 নম্বর যে আইটেমটা, মেক ডাব্লিউএস কোশ্চেনস ফ্রম দ্য গিভেন সেন্টেন্সেস, এই ডাব্লিউএস কোশ্চেন গুলো তোমাদের এইচপি থাকবে। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছ 9 নম্বর আইটেম, মেক ডাব্লিউএস কোশ্চেন? জি স্যার, জি দেখতে স্যার। পাচ্ছি। হ্যাঁ, এই 9 নম্বর হ্যাঁ এই জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এই 9 নম্বর কোশ্চেনটা হলো তোমাদের এইচপি, 9 নম্বর আইটেমটা হচ্ছে তোমাদের এইচপি। আবারও বলছি, সবার জন্যই বলছি, সবাই ভালো করে ওকে স্যার। খেয়াল করো। এই বোর্ড কোশ্চেনে যে ডাব্লিউএস কোশ্চেন মেকিং আছে, এই ডাব্লিউএস কোশ্চেন মেকিংটা হচ্ছে তোমাদের এইচপি। হ্যাঁ, সবাই কি আজকের এইচপিটা বুঝতে পেরেছো? এইচপি কি দিলাম? জি স্যার, বুঝতে জি পেরেছি। স্যার। আচ্ছা, ইয়েস। ঠিক আছে। এখন আমাদের এই যে কোশ্চেন অ্যান্সার আমরা এখানে আলোচনা করছিলাম, 3টা হয়েছে আর বাকি 3টা আছে। এখানে খেয়াল করো, আমার সাথে সাথে অবশ্যই আলোচনাটা শুনবে। আর যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে, পরের ক্লাসটা রিভিশন দিয়ে ক্লাসটা আবার দেখে তুমি তোমার সিডব্লিউ খাতায় লিখতে পারবে, মানে পরে ক্লাসটা দেখে সিডব্লিউ খাতায় লিখতে পারবে।
এখানে আমাদের যে কোশ্চেন আছে, এখানে কোশ্চেনটা বলছে যে হোয়াট শুড সীমা ডু when she is sneezing? হ্যাঁ, স্নিজ শব্দের অর্থ, হ্যাঁ স্নিজ শব্দের অর্থ কি বলেছিলাম? স্নিজ, হাঁচি দেওয়া। হ্যাঁ কি দাও? ঠিক আছে, হাঁচি দেয়া। হ্যাঁ হাতি দেওয়া, এই তো বুঝতে পেরেছো। না ঠিক আছে, তোমরা যথেষ্ট সিরিয়াস আছো, ভালো আছো। এবং তোমাদের যদি স্কুল কলেজ খোলা থাকতো তাহলে ইনশাল্লাহ আমি আশা করি যে তোমরা প্রায় সবাই তোমরা আরো ভালো বেটার রেজাল্ট করে তোমরা ভালো শাখায়, মনে করো শাখা 1 বা শাখা 2, সেই শাখায় চলে যেতে পারো। আচ্ছা, এখন এখানে দেখো বলা হচ্ছে যে হোয়াট শুড সীমা ডু when she is sneezing? যখন সে হাঁচি দিচ্ছে তখন তার কি করা উচিত? আচ্ছা, এখন এখানে আমাদের প্যাসেজে দেখতে হবে প্যাসেজে কি বলা হয়েছে। এই যে বলছে যে কভার ইউর মাউথ এন্ড নোজ, অর্থাৎ এই যে স্নিজিং এর কথা লেখা আছে, দেখতে পাচ্ছ এই যে পয়েন্টার দিয়ে দেখাচ্ছে স্নিজিং। তো এখানে কিন্তু আমাদের প্যাসেজে বলা আছে যে তোমার মুখ এবং যে নাক আছে সেটা ঢাকতে হবে, সেটা কভার করতে হবে, সেটা ঢেকে দিতে হবে। তাহলে এখানে আমাদের প্রশ্নের সাবজেক্টকে দিয়ে তো আমরা শুরু করব। সাবজেক্ট কিন্তু হচ্ছে সীমা, সাবজেক্ট হচ্ছে সীমা, তাহলে আমরা সীমা দেব। এরপরে এই যে শুড, সাহায্যকারী ভার্ব থাকলে সাহায্যকারী ভার্বকে ব্যবহার করতে হবে। সাহায্যকারী ভার্ব আছে, সাহায্যকারী ভার্ব হচ্ছে শুড, তাহলে সীমা শুড। এরপরে আমাদের এই যে মেইন ভার্ব, সেই মেইন ভার্ব আমরা যদি ডুটাকে ব্যবহার করি তাহলে তো অ্যান্সার হবে না, অর্থে মিলবে না, সেই জন্য আমরা সীমা শুড, সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্বটা আমরা প্রশ্ন থেকে নিলাম, কোশ্চেনকে ফলো করলাম, প্রশ্ন থেকে নিলাম। নেয়ার পরে আমরা এই প্যাসেজের মধ্যে আসবো, প্যাসেজের মধ্যে স্যার কত এসে, নাম্বার পেজ? হ্যাঁ এটা পেজটা দেখো, এটা হচ্ছে 495, 495 পেজ দেখো। আর স্ক্রিন শেয়ারিং করেছি, এখান থেকেও সরাসরি দেখতে পারো। আর তোমাদের মডেল কোশ্চেন বইতেও আছে 495 পেজ। হ্যাঁ, বোর্ড কোশ্চেন, পিএসসি বোর্ড কোশ্চেন 2018 বোর্ড কোশ্চেন আলোচনা করছি। তাহলে সীমা শুড, আমরা কোশ্চেনের সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্ব দিলাম। আর মেইন ভার্বটা আমরা এই যে এখান থেকে দেখতে পাচ্ছি, এই যে কভার মানে আবৃত করা, এইখান থেকে আমরা মেইন ভার্বটা দেব। তাহলে সীমা শুড কভার। এরপরে দেখো, যারা এই জন্যই বলছিলাম যারা নকল করবে বা কপি করবে তারা কিন্তু তাদের লেখার মধ্যেই সরাসরি কিন্তু তারা ধরা খায়। এক্সামিনার আছে, এক্সামিনাররা তাদের অ্যান্সারটা দেখেই বুঝতে পারে যে সে ইংরেজি কিছু পারে না, ইংরেজি কিছু জানে না, প্যাসেজ থেকে নকল করেছে, প্যাসেজ থেকে কপি করেছে। তো সে লিখবে ইয়োর, কিন্তু আমাদের লিখতে হবে হার, মানে আমাদের তো বলতে হবে যে তার মুখ এবং নাকটা তার কভার করা উচিত, ঢাকা উচিত, ঢেকে দেওয়া উচিত। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে ইয়োর তো হবে তো তার ইংরেজি আমাদের মানে ছেলেদের ক্ষেত্রে হিজ আর মেয়েদের ক্ষেত্রে হার। তাহলে এখানে ইয়োর যেটা আছে, ইয়োরটা তো অবশ্যই হার হবে, হার হবে, মানে তাহলে সীমা শুড কভার, আমি আবারও বলছি, সীমা শুড কভার হার মাউথ, সীমা শুড কভার হার মাউথ এন্ড নোজ, সীমা শুড কভার হার মাউথ এন্ড নোজ। এই পর্যন্ত দেওয়ার পরে বাকি অংশটা আমরা প্রশ্নকে ফলো করব। এই যে প্রশ্ন আছে when she is sneezing, আবারও বলছি, সীমা শুড কভার her mouth and nose when she is sneezing. এভাবে প্রশ্নকে ফলো করে আমাদের পারফেক্ট যেটা অ্যান্সার, একদম নিখুঁত অ্যান্সার, যেখানে তোমাদের 1 মার্ক না হাফ মার্কসও কাটারও কোনো সুযোগ নেই, সেভাবে আমাদের লিখতে হবে। অ্যান্সারটা কিভাবে হবে আবারও বলছি, সীমা শুড কভার her mouth and nose when she is sneezing, অর্থাৎ তার মুখ এবং নাককে অবশ্যই তার ঢাকা উচিত, কভার করা উচিত, ঢাকা উচিত যখন সে হাঁচি দিচ্ছে।
হ্যাঁ, সবাই কি বুঝতে পেরেছো ডি নম্বর অ্যান্সারটা কিভাবে লেখা উচিত? ডি নম্বরটা জি কিভাবে স্যার। লিখতে হবে? জি স্যার বুঝতে পেরেছি। আমি বলছি যে বুঝতে পেরেছে। হ্যাঁ, বুঝতে অসুবিধা আছে? যার অসুবিধা আছে সে বলতে পারো। বুঝতে অসুবিধা আছে কারো? না স্যার। না স্যার। অ্যান্সার গুলো অবশ্যই খেয়াল করবে। আর তোমাদের এমনকি তোমাদের যে অ্যান্সার শিট বা সলিউশন যেগুলো থাকে সেগুলোতেও কিন্তু উত্তরগুলো এভাবে এত করে সুন্দর করে কিন্তু সাজানো গোছানো থাকে না। আমি যেভাবে তোমাকে খুব পারফেক্টলি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলছি, এভাবে কিন্তু উত্তরগুলো তুমি পাবে না। অ্যান্সার গুলো কিন্তু সেখানেও কিন্তু অনেক ভুল থাকে, অনেক ভুল থাকে, ওখানেও কিন্তু এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে অ্যান্সার গুলো লেখা থাকে না। কিন্তু কোশ্চেন অ্যান্সার একদম সুন্দর করে যত সুন্দর করে পারা যায় আমাদের সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। কারণ ইংলিশের ক্ষেত্রে যদি বলি যে সবচেয়ে চ্যালেঞ্জিং আইটেম কোনটা, যেটা দেখে যে আইটেমটা দেখেই একজন ছাত্রছাত্রীকে বোঝা যায়, অন্য কোনো আইটেম দেখার দরকারই নেই। একজন ছাত্র বা ছাত্রীকে বোঝা যায় সে কেমন ইংরেজি পারে, কেমন ইংরেজি জানে, একটা আইটেম। তো সেই একটা আইটেম হচ্ছে এই কোশ্চেন অ্যান্সার। কোশ্চেন অ্যান্সার জাস্ট একটা আইটেম। এই কোশ্চেন অ্যান্সার দেখলেই বোঝা যায় যে একজন ছাত্র বা ছাত্রী ইংরেজি কতটুকু জানে, ইংরেজি কতটুকু পারে। আর কোনো আইটেম না দেখলেও চলবে। তো সেই জন্য বুঝতে পারছো যে এক্সামিনাররা তোমার যখন একটা পরীক্ষার খাতা দেখে এই আইটেমটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেয়। এবং এটাতেই ওই যে বললাম যে 80% অর্থাৎ 80 জন ছাত্রছাত্রী কিন্তু সঠিক উত্তর লিখতে পারে না, সঠিক অ্যান্সার করতে পারে না। এই জন্য খুব সাবধান, কোশ্চেন অ্যান্সারের ব্যাপারে কিন্তু অবশ্যই খুব সাবধান, খুব সতর্ক থাকবে। এরপরে আমাদের দেখো বলছে আমাদের এই যে ই নাম্বার, হোয়াই শুড সীমা ইউজ হার ওন গ্লাস? তার নিজের গ্লাসটা কেন ব্যবহার করা উচিত? রাইট ইন টু সেন্টেন্সেস, দুইটা বাক্যে, দুইটা আলাদা বাক্যে আমাদের বলতে হবে যে তার নিজস্ব গ্লাস গ্লাস কেন ব্যবহার করা উচিত। এখন এখানে আমাদের হোয়াই দিয়ে প্রশ্ন করেছে, তার মানে এখানে আমাদের বিকজ আসবে। বিকজ মানে হচ্ছে কারণ, বিকজ BECAUSE, বিকজ মানে হচ্ছে কারণ, এখানে বিকজ আসবে। তো বিকজ, হ্যাঁ হ্যাঁ, হোয়াই থাকলে প্রশ্নে হোয়াই থাকলে আমাদের বিকজ দিয়ে দুইটা অংশকে যুক্ত করতে হবে। প্রথমে একটা অংশকে আমরা প্রশ্ন থেকে নেব, মানে সাবজেক্ট ভার্ব আমরা প্রশ্ন থেকে নেব, তারপরে কিন্তু বিকজ দিয়ে আমাদের যুক্ত করতে হবে। এখন এখানে সীমা শুড ইউজ হার ওন গ্লাস বিকজ, সীমা শুড, সীমা সাবজেক্ট, শুডটা সাহায্যকারী ভার্ব, আর ইউজটা হচ্ছে মেইন ভার্ব, ইউজটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে সীমা শুড ইউজ হার ওন গ্লাস, আর ওন গ্লাসটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্রশ্ন থেকে আমরা সাবজেক্টও নিলাম, সাহায্যকারী ভার্বও নিলাম, মেইন ভার্বও নিলাম, আমরা অবজেক্টও নিলাম। ঠিক আছে, সীমা শুড ইউজ হার ওন গ্লাস বিকজ। এখন কারণটা আমাদের একটু প্যাসেজে যেতে হবে, দেখতে হবে যে গ্লাসের কথা কোথায় লেখা আছে। আচ্ছা, এখানে দেখো লেখা আছে যে এই যে গ্লাসের কথা, ইউজ ইউর ওন গ্লাস এন্ড কাপ। গ্লাসের কথা এখানে শব্দটা দেখতে হবে যে গ্লাস শব্দটা প্যাসেজে কোথায় আছে, ওই লাইনে অথবা এর পরের লাইনে উত্তরগুলো থাকে। যেমন এখানে দেখা যাচ্ছে এর পরের লাইনে কিন্তু উত্তর দেওয়া আছে। তো তাহলে এখানে আমাদের বলছে যে তার কারণ হলো এখানে তার কাছ থেকে অন্যান্য লোকে কিন্তু এই ফ্লুটা বা এই অসুস্থতাটা ছড়িয়ে পড়তে পারে, তারা কিন্তু আক্রান্ত হয়ে যেতে পারে। সেই জন্য সীমা শুড ইউজ হার ওন গ্লাস বিকজ কারণ আদার পিপল ক্যান ক্যাচ। এই যে ইয়োর যেটা আছে এটা অবশ্যই এটা তার হবে, তো তার ইংরেজি হচ্ছে হার। তাহলে বিকজ আদার পিপল ক্যান ক্যাচ হার ইলনেস, বিকজ আদার পিপল ক্যান ক্যাচ হার ইলনেস ফ্রম দ্য গ্লাস। এখানে বোধহয় প্রশ্নে বোধহয় শুধু গ্লাসের কথা বলেছে, এই যে শুধু গ্লাসের কথা বলেছে, এই জন্য গ্লাসের কথা আমরা লিখবো যে সীমা শুড ইউজ হার ওন গ্লাস বিকজ দেওয়ার পরে আমরা প্যাসেজ থেকে সাহায্য নেব,
because other people can catch her illness. Because other people can catch her illness from the class. From these things not there, from the class. Because other people can catch her illness from the class. হ্যাঁ, সবাই কি বুঝতে পারছো অ্যান্সারটা কিভাবে লিখতে হবে? জি জি স্যার অ্যান্সারটা আমি আবারও বলছি, সবার সুবিধার জন্য আবারও বলছি। Shima should use her own glass because other people can catch her illness from the glass. এখানে from the গ্লাসের কথাই বলতে হবে, কারণ প্রশ্নে শুধু গ্লাসের কথাই বলেছে। আমাদের যেটা প্রশ্ন আছে, প্রশ্নে দেখা যাচ্ছে শুধু গ্লাসের কথাই বলা হয়েছে, এই জন্য আমরা গ্লাসের কথাই বলবো। এই যে এখানে শুধু গ্লাসের কথা বলা আছে, এই জন্য শুধু গ্লাসের কথা বললেই চলবে। হ্যাঁ, তাহলে আমাদের উত্তরটা হলো Shima should use her own glass because other people can catch her illness from the glass. হ্যাঁ, উত্তরটা স্যার ফ্রম দা ক্লাস হবে নাকি ফ্রম দিস ক্লাস? না, from her glass her দিতে পারো অথবা দা ব্যবহার করতে পারো। আচ্ছা স্যার একটুখানি দেখেন, এই নাম্বার কোশ্চেনটা যে এটার মধ্যে হোয়াই শুড সীমা ইউজ হার ওন গ্লাস, এটা তো হইতেছে রাইট ইন টু সেন্টেন্স, দুইটা সেন্টেন্স লিখতে হবে স্যার। বিকজটা দেওয়ার কারণে তো আমরা হইতেছে দুইটা লাইন একসাথে যোগ করা হইলো না, এখন হইতেছে এখানে রাইট ইন টু সেন্টেন্স, মানে আর দুইটা সেন্টেন্স হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আতিফা সে খুব সিরিয়াস, হ্যাঁ, জিনিসটা সে খেয়াল করেছে। এইসব ক্ষেত্রে হয়েছে কি, আমাদের এইভাবে দেওয়ার পরে আমরা যদি দেখি যে না আমাদের প্যাসেজে আর কোনো মানে সেন্টেন্স নেই, তো সেক্ষেত্রে আরেকটা সেন্টেন্স আমাদের নিজে থেকে দেওয়া উচিত। একটা সেন্টেন্স তো আমরা দিলাম, আরেকটা সেন্টেন্স আমাদের নিজে থেকে বানিয়ে দিতে হবে। ঠিক আছে, আরেকটা সেন্টেন্স এটা অর্থ অনুযায়ী আমার নিজে থেকে বানিয়ে দেবো। যেমন এখানে আমরা বুঝতে পারছি যদি অন্য মানুষকে আক্রান্ত করে, তাহলে এটা কিন্তু মানে তার নিজের জন্য এবং তার পরিবারের জন্য কিন্তু ক্ষতিকর। ক্ষতিকর অর্থে আমরা দিতে পারি হার্মফুল। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা দিতে পারি যে ইট ইজ হার্মফুল for her and for her family. It is also ব্যবহার করতে পারো, it is also harmful মানে হলো ক্ষতিকর। harmful শব্দটা জানা আছে তো, harmful খুব কমন শব্দ ইংলিশের, HARMFUL, harmful মানে হলো ক্ষতিকর। তো সেটা দিতে পারো যে it is harmful, it is also ব্যবহার করলে ভালো হয়, it is also harmful for her and for her family. তো এইভাবে যদি প্যাসেজে লাইন না পাও। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। এই আমার কথা শোনা যাচ্ছে না, কথা শুনতে পাচ্ছ না? হ্যালো, শোনা যাচ্ছে স্যার। জি স্যার, কথা শোনা যাচ্ছে। যাচ্ছে। আপনার কথা মাঝখানে আমার এখানে বারবার বন্ধ হয়ে যায়, ল্যাগ করে অনেক। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পেরেছি। সবকিছু ক্লিয়ার। আচ্ছা, ওই যে মানে যার এখন ব্যাপার হলো কি, যদি আমি তো ল্যাপটপে ক্লাস নিচ্ছি, যদি আমার এখানে যদি এই ল্যাপটপে বা আমার ইন্টারনেটে সমস্যা হলে সবার সমস্যা হয়, মানে কেউই কথা স্পষ্ট শুনতে পায় না। সমস্যা। আর যদি কেউ দেখা যায় যে না, কেউ একজন বা দুইজন শুনতে পাচ্ছে না, তখন বোঝা যাচ্ছে ওর ইন্টারনেটে সমস্যা, মানে ইন্টারনেট স্পিডটা কমে গেছে। এই জন্য কথা ও কেটে। হ্যাঁ, এইচপিটা তো আমরা দিলাম। হ্যাঁ, এইচপিটা তো আমরা দিলাম। এইচপি হচ্ছে আমাদের এই যে বোর্ড কোশ্চেন যেটা আলোচনা করছি, এই যে 495 পেজের, এটা আমাদের 9 নম্বর যে আইটেমটা আছে, ডাব্লিউএস কোশ্চেন মেকিং। এই ডাব্লিউএস কোশ্চেন মেকিং এই বোর্ড কোশ্চেনের 9 নম্বর আইটেম, ডাব্লিউএস কোশ্চেন মেকিংটা হচ্ছে আমাদের এইচপি। আচ্ছা, এই নম্বর অ্যানসারটা কি বুঝতে পেরেছো? এই নম্বর উত্তরটা বোঝা গেল? অ্যানসারটা বুঝতে পেরেছো? স্যার এই নম্বরে যে ইট ইজ অলসো হার এরপরে কি? হ্যাঁ, ইট ইজ অলসো হার্মফুল, HARM,
HARM FUL harmful মানে হচ্ছে ক্ষতিকর it is also harmful স্যার এম HA কি দুইবার না না একটা HARM তারপরে FUL HARM FUL it is also harmful for her and her family হ্যাঁ বুঝতে পেরেছো কিভাবে মানে সহজ শব্দ ব্যবহার করে আমরা লিখতে পারি এটা আসলে সমস্যা হচ্ছে কি এরা কোশ্চেন করার সময় মাঝে মাঝে ওই খেয়ালই করে না যে এরপরে তো আর কিছু নেই প্যাসেজে আর কোনো লাইন দেওয়া নেই কারণ এখানে এই যে প্রশ্নটা করলো যে দুইটা সেন্টেন্স লিখতে হবে এটা তো আসলে দুইটা সেন্টেন্সে অ্যান্সার দেওয়ার কথা না কারণ আমাদের তো এখানে একটা বাক্য আছে বা সেন্টেন্স আছে এরপরে তো আমাদের প্যাসেজই শেষ তো তাহলে সেক্ষেত্রে উত্তরটা তো এক লাইনই হয়ে যাওয়া উচিত কিন্তু প্রশ্ন বলেছে 2 লাইন লিখতে হবে সেক্ষেত্রে আরেকটা লাইন আমাদের নিজে থেকে এই যে সহজ শব্দ যেমন ব্যবহার করলাম it is harmful এটা কমন শব্দ for her family it is also harmful for her and for her family অথবা it is also harmful for her family হ্যাঁ উত্তরটা উত্তরটা বুঝতে পেরেছো জি স্যার হারমুল বানান কি HARMUL না harmful HARM FUL স্যার আনফুল বানানটা কি আলাদা নাকি একসঙ্গে না না একসাথে HARM স্যার দেখেন তো এবার হয় নাকি HARM FUL FUL হ্যাঁ harmful হ্যাঁ ক্ষতিকর harmful হ্যাঁ ঠিক আছে এখন ঠিক আছে আচ্ছা এরপর F নম্বর দেখো F নম্বর বলছে রাইট 3 pieces of doctor's advice for Shiva অর্থাৎ ডাক্তারের যে উপদেশ ছিল সেই উপদেশটা আমাদের বলতে হবে আচ্ছা কেউ কি বলতে পারবে যে উপদেশগুলো কি ছিল বা কিভাবে লেখা উচিত আমাদের অ্যানসারটা কিভাবে লেখা উচিত রাইট 3 pieces of doctor's advice for Shiva হ্যাঁ কেউ কি পারবে কেউ কি উত্তর দিতে পারবে হ্যাঁ কেউ কি ভাবছো যে কিভাবে লেখা যায় জি স্যার ভাবছি স্যার আবার বলেন হ্যাঁ উত্তরটা কি কিভাবে লিখতে পারো কিভাবে লেখা যায় চিন্তা করেছো যে রাইট 3 pieces of doctor's advice for Shiva স্যার প্রথমে কি লেখা যায় না যে ডক্টর অ্যাডভাইস ফর সীমা দ্যাট আচ্ছা ঠিক আছে হ্যাঁ মোনা চেষ্টা করেছে খুব ভালো চেষ্টা করতে হবে এখানে আমাদের সাবজেক্টটা কিন্তু খেয়াল করতে হবে ঠিক আছে মোনা চেষ্টা করেছে সাবজেক্টটাকে ব্যবহার করতে হ্যাঁ সাবজেক্টটা কিন্তু এখানে অনেক বড় সাবজেক্ট হচ্ছে এই যে লাইফ যেটা ভার্ব আছে এর পর থেকে এই যে 3 pieces of doctor's advice এটা কিন্তু পুরোটা সাবজেক্ট শুধু ডক্টরস অ্যাডভাইস না 3 pieces of doctor's advice for Shima এই পুরোটা সাবজেক্ট তা এই পুরো সাবজেক্টটাকে আমাদের ব্যবহার করতে হবে হ্যাঁ বলো হ্যাঁ আপনি বলো স্যার উত্তরটা আমি বলতে পারি হ্যাঁ বলো দেখি তোমার অ্যানসারটা বলো দেখি হ্যাঁ উত্তরটা বলো দেখি piece of doctor advice for Shima are as follows এক নাম্বার হচ্ছে she needs medicine 2 নাম্বার হচ্ছে she should eat foods for energy 3 নাম্বার হচ্ছে she should take rest and stay at home আচ্ছা এই যে অসাধারণ লিখেছে হ্যাঁ এই তো দেখেছো সে আমাদের আলোচনা সেটা বুঝতে পেরেছে যে প্রশ্নের সাবজেক্টকে ব্যবহার করে উত্তর লিখতে হবে এবং সে উত্তরটা একদম পারফেক্ট অ্যান্সার হয়েছে উত্তরটা খেয়াল করে দেখো যে 3 pieces of doctor's advice for Shima এখানে সাবজেক্ট কিন্তু শুধু যে সীমা বা ডক্টরস অ্যাডভাইস না তার যে 3টা উপদেশ ছিল সেই 3টা উপদেশের কথা পুরোটা বলতে হবে হ্যাঁ পুরোটা বলতে হবে আদেশ হ্যাঁ অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ অ্যাডভাইস মানে উপদেশ হচ্ছে অ্যাডভাইস ঠিক আছে স্যার এটা কি লেখা যাবে যে the 3 pieces of doctor's advice for Shima are given below হ্যাঁ এইভাবে দিলে তো ভালো হয় এইভাবে দিলে তো আরো ভালো হয় ও দিয়েছে আর as follows অথবা আর given below হ্যাঁ এইভাবে দিলে তো খুবই ভালো হয় সবসময় খেয়াল করবে যে ইংলিশটা খুব এক্সপার্টলি বা খুব ভালো লেখার চেষ্টা করবে
এই চেষ্টা যদি থাকে তাহলে তো এই যে তোমার যে অ্যান্সারটা বলছো অনেক সুন্দর হচ্ছে। এভাবে কিন্তু নর্মাল ছাত্রছাত্রীরা লেখে না কিন্তু এভাবে কিন্তু লেখা উচিত। যেভাবে বলছো এভাবে লেখা উচিত যে 3 pieces of doctor's advice for Shima are given below, অর্থাৎ নিচে দেয়া হলো, অথবা আর as follows। এরপরে আমরা দিতে পারি যে 1 2 3 দিয়ে দিতে পারো, অথবা ABC দিয়ে দিতে পারো। যে দেওয়ার পরে 3 pieces of doctor's advice for Shima are as follows। এখন এখানে আমাদের কিন্তু তার এখানে ডক্টর অ্যাডভাইস গুলো দেওয়া আছে যে তার কি করা উচিত। এখানে যে লেখা আছে যে eat food that gives your body energy। খেয়াল করে দেখো কোশ্চেন অ্যান্সার গুলো এমন ভাবে দেয়া হয় যে তোমার এখানে নকল করা বা কপি করার কোনো সুযোগই নেই। যারা নকল করবে বা কপি করবে তারা লিখবে eat food that gives your body energy। তো খাবার খাও, এখানে খাবার খাওয়ার কথা এভাবে তো দেয়াই যাবে, দিতে হবে যে তার উচিত খাবার খাওয়া, অর্থাৎ she should eat food that gives her body energy। এখানে ইউরটা হয়ে যাবে হার, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে সাবজেক্ট আনতে হচ্ছে সাহায্যকারী ভার্ব শুড আনতে হচ্ছে, তারপরে তুমি এই যে মেইন ভার্বটা এখান থেকে নিতে পারো she should eat food that gives her body energy। তারপরে আমরা দিতে পারি যে she আবার আসবে she sheটা সাবজেক্ট, shouldটা সাহায্যকারী ভার্ব। she should try to eat even if she is not hungry। এখানে ইউটা হয়ে যাবে she, তারপর এখানে আর নটটা হয়ে যাবে is not বা isn't if she isn't hungry। এটা হলো আমাদের 2 নম্বর। 3 নম্বরটা দেয়া যায় যে she needs, এই যে এখানে she হবে, ইউটা হয়ে যাবে she, আর she যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সেই জন্য ভার্বের সাথে s বাই s দিতে হবে। she needs to be strong। she needs to be strong। এটা আমার 3টা হয়ে গেছে। আর এটা যদি এই লাইনটা যদি দিতে না চাও তাহলে এখানে পরেরটা দিতে পারো, এই যে রেস্ট, শুধু রেস্ট দিলে তো হবে না, she should rest। she সাবজেক্ট, তারপর সাহায্যকারী ভার্ব শুড, আর মেইন ভার্ব হচ্ছে রেস্ট মানে হচ্ছে বিশ্রাম নেওয়া। she should rest, তার বিশ্রাম নেওয়া উচিত। এটাও যদি দিতে না চায় পরেরটা দিতে পারো she should stay at home। স্টে মানে অবস্থান করা, তার বাড়িতে অবস্থান করা উচিত। she should stay at home। তো যেটাই দিচ্ছ না কেন দেখতে পাচ্ছ সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্ব তোমার নিজেকে আনতে হবে। প্যাসেজ থেকে লাইনটা তুলে দিব বা প্যাসেজ থেকে কপি করব তার কোনো সুযোগই নেই। সেটা করার বা কপি করার এখানে কিন্তু কোশ্চেনগুলো এমন ভাবে করা হয় যে এখানে প্যাসেজ থেকে আমাদের সম্পূর্ণ তুলে দেয়া বা কপি করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, সবাই কি বুঝতে পারছো? সবাই বুঝতে পারলে অ্যান্সার